নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার স্টুডিওর ভেতর থেকে দর্শক শ্রোতাদের 1433 বাংলা নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে একটা আনন্দঘন পরিবেশ, যেখানে আমি বিশেষ কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে একটি সংক্ষিপ্ত, বলা যেতে পারে খোলামেলা অনুষ্ঠান করব এবং আমাদের বেতারবাণী মিডিয়া এটা প্রকাশ করবে, প্রচার করবে। আপনারা যখন শুনবেন তখন নিশ্চয়ই আপনারাও উৎসাহ বোধ করবেন। প্রাসঙ্গিক যে বিষয়টি সেটি হল, গত 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি শ্রীরামপুর IMA ব্রাঞ্চ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শ্রীরামপুর শাখার উদ্যোগে যেমন স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার, আলোচনা, এসব তো ছিলই, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠান আমরা করেছিলাম, যে শ্রীরামপুর এবং তার সন্নিহিত অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, ICSE হতে পারে, CBSE হতে পারে, বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের নিয়ে একটি এক্সটেম্পোর কম্পিটিশন বা তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। এখন বিশ্ব স্বাস্থ্য দিবসের উদযাপনের দিনে নিশ্চয়ই এটা বলার অপেক্ষা রাখে না যে এই তাৎক্ষণিক বক্তৃতার বিষয়ও ছিল পরিবেশ, স্বাস্থ্য, পুষ্টি এবং আমাদের বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের ভাবনা। 3 মিনিট সময়ের মধ্যে তাদের নিজ নিজ বক্তব্য তারা উপস্থাপন করেছিল এবং অনেক ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই স্থান অধিকার করেছিল এবং পুরস্কৃত করা হয়েছিল। তারাও অবশ্যই উৎসাহ পেয়েছে, কোনো সন্দেহ নেই। আজকে আমাদের মধ্যে একজন অনুপস্থিত আছে, অর্থাৎ যে 5 জনকে আমরা বলতে বিচারক মণ্ডলী, তারা প্রথম 5 জনকে পুরস্কৃত করেছিলেন, তাদের মধ্যে 4 জন আজকে উপস্থিত আছে। তারা নিজেরাই তাদের পরিচয় দেবে। 5ম জনের পরিচয়টা আমি পরে জানাচ্ছি। আমার একেবারে বাঁদিকে, তুমি তোমার নাম এবং স্কুল এবং তোমার ক্লাস তুমি বলো। আমার নাম অমিয় দত্ত, আমি বিদ্যালয় শ্রীরামপুর মলিনালাহি বয়েজ একাডেমি এবং আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। বলো। আমার নাম সাহিল বাসলিওয়ালা, আমি বর্তমানে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের ছাত্র এবং এই সবে 11 থেকে ফাইনাল দিয়ে 12-এ উঠেছি। ডান দিকে প্রথম বলো। নমস্কার, আমার নাম হেমাঙ্গ ঘোষ, আমি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় দ্বাদশ শ্রেণী পাঠরত ছাত্র। নমস্কার, আমি সৌমাল্য পাল, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র। বেশ, তাহলে 4 জনের পরিচয় আপনারা বুঝতে পারলেন, জানলেন। বাঁদিক থেকে অমিয়, সাহিল, হেমাঙ্গ, সৌমাল্য। 5ম জন কিন্তু আমাদের একজন অত্যন্ত প্রিয় স্নেহের ছাত্রী, মেঘা মজুমদার। সে এসেছিল শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস হাই স্কুল থেকে, কিন্তু বিশেষ এক পারিবারিক কারণে সে এই মুহূর্তে আমাদের রাজ্যেরই বাইরে রয়েছে, ফলে সে আজকে অনুপস্থিত আছে। কোনোদিন কোনো পরিসরে সুযোগ হলে মেঘার সঙ্গেও আমরা পরিচয় করিয়ে দেব আপনাদের। আমি যারা এই যে 4 জন রয়েছে, এদের মধ্যে কে কীরকম পজিশন পেয়েছিল সেটা একটু বলা দরকার। যেমন আমার ডান দিকে হেমাঙ্গ আছে, ও প্রথম হয়েছিল। বাঁদিকে আছে সাহিল, দ্বিতীয় হয়েছিল, এবং চতুর্থ হয়েছিল সৌমাল্য, রামকৃষ্ণ আশ্রমের ছাত্র, এবং 5ম হয়েছিল অমিয়, ও শুনলেন মনিলা রায়জির ছাত্র। তো যাই হোক, আমি আলোচনা যেটুকু আমার করা দরকার, ছাত্রদের কাছ থেকে যেটা জানা দরকার, আমি সেটা এবার শুরু করতে যাচ্ছি। আমি অমিয় তোমাকে দিয়ে শুরু করব। আচ্ছা অমিয়, তুমি জানাও শ্রোতাদের যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পড়াশুনোর ফাঁকে ফাঁকে সুযোগ পাও বা পাচ্ছ, এগুলো তোমাদের কতটা উৎসাহিত করে, তোমাদের ভালো লাগে? আমরা স্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সুযোগ পাচ্ছি এবং পড়াশোনার ফাঁকে যেগুলো পাচ্ছি বা আমরা করতে আগ্রহী হচ্ছি, সেটা অবশ্যই আমাদের ভালো লাগে। কারণ স্যার আমাদের এখন যেটা পড়াশোনা হচ্ছে
যে আমাদের সিলেবাস বলুন সেইটা অনেকটা বেশি সিলেবাস হওয়ার কারণে আমাদের অনেকটা পড়তে হচ্ছে, মন দিয়েই পড়তে হচ্ছে, এবং আমাদের মস্তিষ্কটা সম্পূর্ণ আমাদের বইতে থাকছে যখন আমরা পড়ছি। এবং আমরা যখন এই ফাঁকে বা অবসর সময় এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পারছি বা করার সুযোগ পাচ্ছি, তখন সেটা বলা যেতে পারে। এবং তাছাড়া যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছি সেটার যেটা বিষয় ছিল তাৎক্ষণিক বক্তৃতা, এটা আমাদের একটা মুক্ত চিন্তা এবং সেই বিষয়ে ভাবার একটা অবসর দিচ্ছে, এবং আমাদের পাঠ্য বইয়ের মধ্য থেকে আমরা কোন বিষয়গুলো সেইখানে আমাদের মুক্ত চিন্তার মাধ্যমে বলতে পারবো সেইটা আমরা করতে পারছি, আমরা শিখতে পাচ্ছি, এবং আমাদের মস্তিষ্ক আরো যেটা বলা যায় খুলছে, ফলপ্রসূ হচ্ছে। খুব ভালো বলেছো। আমি তোমার প্রসঙ্গটা ধরে এই যে বলছে মুক্ত চিন্তা, পাঠ্যসূচির মধ্যে থেকে একটা অন্য রকমের ভাবনা চিন্তার প্রকাশ। সোমাল্য, আমি যদি তোমায় জিজ্ঞেস করি, নিশ্চয়ই তুমি ওর সঙ্গে একমত হবে, দ্বিমত পোষণ করবে না। বেশ, তুমি বলো তো, এই যে পড়াশুনোর যে চাপ আছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই পড়াশুনো করতে করতে একটা কেরিয়ার বিল্ড করতে হয়, তোমাদের একটা মোটিভ থাকে, এটাও আমরা মাস্টারমশাই হিসেবে জানি। স্কুলে কি এই অবকাশটা, যেহেতু তুমি রামকৃষ্ণ আশ্রমের একজন ছাত্র, তুমি কি এই পরিমণ্ডল ওখানে পাচ্ছ সুযোগ থাকে? অবশ্যই। দেখুন, পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে তথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাবের গভীরতা, মা শারদার মাতৃত্বের সততা এবং স্বামীজির যে বৌদ্ধিক নিদর্শন, সেগুলোকে মাথায় নিয়েই তো আমাদের বিদ্যালয়ে এগিয়ে যায়। তো যাই হোক, সেই বিদ্যালয়ের যে পুঁথিগত বিদ্যা আমাদের বিদ্যালয়ে তো হয়ই, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই যে সাংস্কৃতিক চর্চা, এবং এই মনে করা হয় যে পড়াশোনার যে এই বহিঃপ্রকাশ, তার পূর্ণ মাত্রা বা পূর্ণ প্রকাশটা কিন্তু এই বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই পায়। আমাদের বিদ্যালয় মনে করে থাকে যে কেবলমাত্র বিদ্যে বোঝাই বাবুমশাই নয়, কারণ বিদ্যে বোঝাই বাবুমশাই হলে কখনোই সে ব্যাপারটাকে বাস্তবিক জায়গায়, বাস্তবিক ফিল্ডে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। সেক্ষেত্রে আমার মনে হয়ে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাপারটা আমাদের বিদ্যালয়ে অনেকটা সহায়তাও করে, যার জন্য আমরা যে এখানটাতে এসে এত কৃতি ছাত্রের ন্যায় একজন বসতে পেরেছি। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে, যে তুমি তোমার বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশের চিন্তা ভাবনা খুব ভালো। সাহিল, তুমি তো দ্বিতীয় হয়েছিলে আমার যতদূর মনে পড়ছে। সাহিল, তুমি তো ইউনিয়ন ইনস্টিটিউশনের ছাত্র, তো দেখো ও তো স্কুলের পরিমণ্ডলে বা পরিবেশে একটা সাংস্কৃতিক চর্চার পরিবেশ পায় মাঝে মাঝে, যেটা আমিও জানি। তো সাহিল, আমি যদি তোমাকে একটু অন্যরকমভাবে জিজ্ঞেস করি, যে তুমি এত সুন্দরভাবে উপস্থাপন করেছো, নিশ্চয়ই তোমার বাড়িতেও বাবা মা বা যারা আছেন আত্মীয় পরিজন, তারাও নিশ্চয়ই তোমাকে এনকারেজ করেন এই ব্যাপারটা, যে তোমার একটা কালচারাল যে সাইড আছে, যে তুমি বলতে পারো, ভাবতে পারো, তো সেইটা যদি বাড়ি থেকে, বাড়ির পরিবেশ থেকে না আসে, তাহলে অনেক সময় তো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তুমি কি একমত আমার সঙ্গে? তাহলে সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা বাড়িতে কিরকম পাও? স্যার, অ্যাকচুয়ালি এমন নয় তো সারাদিন শুধু পড়তে হবে বলে, তো বলো। আমাদের স্যার অ্যাকচুয়ালি তো 10 অবধি যে আমাদের সিলেবাস ছিল, সেটা 11-এ উঠে খুবই একটা হাই জাম্প নেয়। তো সেখানে এত কিছুর মধ্যেও আমার বাবা মা সবসময় আমাকে এনকারেজ করেন, এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর মধ্যে সবসময় যোগদান করতে বলেন। তো আমার এই মধ্যেই আমি আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পাই, এবং এখানে যে আমার ফ্যামিলি মেম্বাররা থাকেন, আমার মা, বাবা, দিদা, দাদু, ঠাকুমারা, প্রত্যেকেই বলেন যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই মূল বিদ্যা নয়। তো এই বিদ্যার মাধ্যমেই তুমি শুধুমাত্র একমাত্র চাকরি নিতে পারবে, কিন্তু তুমি সাধারণ পরিবেশের সাথে মানিয়ে থাকতে পারবে না। তুমি যখনই তোমার সাধারণ পরিবেশে আর চারটে বন্ধুর সাথে মিশবে, তখন তোমার এই যে আলাদা যে কারিকুলার অ্যাক্টিভিটিগুলো তুমি যোগদান করছো, এই যোগদানের ফলে তোমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই তুমি এই সমাজে বাঁচতে পারবে। তো এর মাধ্যমেই তুমি যখন নিজের মধ্যেই একটা আলাদা জগৎ তৈরি করে ফেলবে, সেই জগতের মধ্যেই তোমার আসল বাস, এর মধ্যেই তোমাকে চলতে হবে। বাহ, সাহিল, দর্শক শ্রোতা, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এদের কথা শুনে যে এদের একটা মৌলিক ভাবনা চিন্তা কিন্তু সবসময় এদের মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছে বা সাহায্য করছে। আমি তো কোনো সন্দেহ পাচ্ছি না যে সত্যিই তাই, এবং এত সুন্দরভাবে এরা প্রকাশ করছে, যেটা সত্যিই খুব উৎসাহব্যঞ্জক। এবং আমাদের শ্রীরামপুর বেতারবাণীর এই যে ইনডোর স্টুডিওতে আজকে ওরা এসে ওদের মনের কথাগুলো খোলামেলা বলছে। জানি সিলেবাসের চাপ রয়েছে, সেটাও যেমন বলছে, তেমনি সিলেবাসের মধ্যে থেকে কিভাবে
পড়াশোনাকেও ভালোভাবে সাকসেস হতে গেলে কালচারকেও যে একই সঙ্গে রাখতে হয়, সেটা ওরা কিন্তু নির্দ্বিধায় বলছে। এটাই ভালো লাগছে সাহিল। তবে এটা বুঝলাম যে তুমি, তোমার পরিবারে অনেকেই আছেন, যৌথ পরিবারে তুমি থাকো, এটাও কিন্তু আমার মনে হয় যে একটা বিকাশ, বা যেটাকে আমরা পরিস্ফুরণ বলি, সত্যি কথা বলতে কি আক্ষরিক অর্থে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই তো? একটা পূর্ণাঙ্গ মানুষ হতে সাহায্য করে কিন্তু একটা বাড়ির পরিবেশ, কোনো সন্দেহ নেই। স্কুল তো সাহায্য করবেই, কিন্তু সেখানে আর কত ঘন্টা, 6 ঘন্টা 5 ঘন্টা, বাকি তো 18 ঘন্টা বাড়িতেই থাকছো। বেশ, তো এরপরে হেমাঙ্গ, এখন তুমি তো সেদিন প্রথম হয়েছিলে। শুধু তাই নয় হেমাঙ্গ, প্রথম হওয়ার সুবিধাও আছে, আবার জ্বালাও আছে। তো সেদিন সেদিন বিচারকরা, আমি একটু ব্যক্তিগতভাবে দু একজনকে জানতে চাইছিলাম, আমিও তো ছিলাম উপস্থিত, তোমার বক্তব্য আমি শুনেছি, দেখলাম বিচারকরাও খুব প্লিজড তোমার রিপ্রেজেন্টেশনে, এবং যে তথ্যগুলো তুমি দিয়েছিলে, তারা বলছিলেন যে না, ছেলেটি একটা তাৎক্ষণিক বক্তৃতা, তো এটা তো কোনো প্রিপারেশনের সুযোগ নেই, একটা জিনিস তুলে বলতে হয়। সেটা তুমি এত সুন্দরভাবে তোমার প্রকাশ ঘটিয়েছো, তথ্য সহকারে, তোমার যুক্তি সহকারে। তা এই যে যুক্তিকে, মানে তথ্যকে যুক্তির সঙ্গে মিলিয়ে একটা জিনিসকে ঠিক রিপ্রেজেন্টেবল করে তোলা, এটা কি খুব ছেলেবেলা থেকেই তুমি এই গাইডেন্সটা পেয়েছো, বা এটা করার অভ্যাস তোমার তৈরি হয়েছে? কিভাবে তুমি আয়ত্ত করলে এটা, প্রথমে এটা জানতে চাইব। তো এর উত্তরে যেটা আমি বলবো যে তাৎক্ষণিক বক্তৃতা বা এই জনসমক্ষে কিছু বক্তব্য রাখা বা কিছু পরিবেশন করা, সেক্ষেত্রে দেখতে গেলে আমার বাড়ি থেকে প্রথম থেকে সাংস্কৃতিক চর্চাটা আমার পূর্বপুরুষেরা খুব একটা করেনি, কিন্তু ছোট থেকে সেটা যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে বিষয়টার প্রতি ভালোবাসা। সেটা কোনো কারণে ছোট থেকে আমার মধ্যে ছিল, এবং খুব বশত আমি বলবো যে আমার বাড়ির পরিবারের আমার বাবা মা এবং আমার দিদি যারা আছেন, তারা সাংস্কৃতিক বিষয়ে আমায় প্রচুর সহায়তা করেছেন। উৎসাহ বর্ধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ দেওয়া, যে এইখানে আঁকা প্রতিযোগিতা বা এখানে আবৃত্তি প্রতিযোগিতা, এবং বিভিন্ন রকম 25শে বৈশাখ বা বিভিন্ন রকম ভারতবর্ষের স্বাধীনতা দিবস ইত্যাদি দিনে যে এই যে ফোনের সামনে দাঁড়িয়ে যে তুই এই দাঁড়া এবং একটা আবৃত্তি বল, এই যে এই অভ্যাসটা করানো, এইগুলো আমার মনে হয় যে এগুলো আমার মানে এই যে দর্শকের চোখে রেখে এই যে একটা বক্তব্য, নিজের মনের ভাব, এই যে অমিয় বললো মুক্ত চিন্তা তো সবার থাকে, কিন্তু সেইটাকে যে জনসমক্ষে প্রকাশ করা সঠিকভাবে নির্দ্বিধায়, তো এইটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে তাৎক্ষণিক বক্তৃতার একটা বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, তো সেই সময়ের মধ্যে যে প্রকাশ করাটা, এক্ষেত্রে আমার ছোট থেকে একটা চার ছিল। তো এবং আমি এটা ছোট থেকে প্র্যাকটিসও করেছি বহুবার, এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, নাটক করা বা বক্তৃতা রাখা, সেক্ষেত্রেও আমি যোগদান করা, মানে স্বেচ্ছায় যোগদান করতাম। বাহ, খুব সুন্দর। আচ্ছা হেমাঙ্গ, এই প্রসঙ্গক্রমে আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইছি, যে শ্রীরামপুর বেতারবাণীর এখানে এসে তোমরা যেদিন 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে তোমরা এলে এবং তাৎক্ষণিক বক্তৃতা অংশগ্রহণ করলে, যার যা টপিক পড়েছে সে অনুযায়ী তোমরা চিন্তাভাবনা করে বলেছো। ধরো সামগ্রিক যে সেই দিনের পরিবেশ পরিমণ্ডল আমাদের এই আইএমএ ভবনে, এবং তোমাদেরকে নিয়ে আসা বেশ অনেক প্রাপ্তবয়স্ক মানুষ ছিলেন, তোমাদের অভিভাবকের মতো বহু মানুষ ছিলেন, এবং পথিত যশা চিকিৎসক থেকে শুরু করে আরও জ্ঞানীগুণী মানুষ ছিলেন, সব মিলিয়ে তোমাদের কেমন লেগেছিল সেই দিনটা, মনে করতে পারছো? এক কথায় বলতে গেলে তো অসাধারণ লেগেছে। কেন এবার কারণটা হচ্ছে গিয়ে, সবার আগে বলবো যে বর্তমানে এই এআই যুগে দাঁড়িয়ে এই যে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়ার এখানে এটা মানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যে মানে এইটাকে আমার মতেই ভালোবেসে তারা এগিয়ে এসেছে এবং যোগদান দিয়েছে। সবার আগে আমার সমবয়সীদের ক্ষেত্রে এই যে এটা দেখে খুব আনন্দ লাগলো। দ্বিতীয় হচ্ছে গিয়ে যারা বিচারক মণ্ডলী ছিলেন, তারা যে তাদের মধ্যে শুধু চিকিৎসক বা পরিবেশবিদ নয়, বাচিক শিল্পীরাও ছিলেন। একটা বক্তৃতা যখন আমি প্রকাশ করব, সেই মানে হয় না, সেই কোন একখানা জিনিস আমি যখন মার্কেটে ফেলবো, তার একটা প্যাকেটিং এরও একখানা আকর্ষণীয়তা থাকে। তো আমাদের বক্তব্যের আকর্ষণীয়তা হচ্ছে আমাদের বাচিক শিল্প। তো সেক্ষেত্রে যে বিচারক মণ্ডলীর মধ্যে যে বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পীরা উপস্থিত ছিলেন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং তার সাথে পরিবেশ তো অবশ্যই ভালো ছিল, একটা স্টেজে তাৎক্ষণিক বক্তৃতা প্রকাশের যে, এবং ভাবনাটা তো মানে সত্যিই ভালো ছিল, যে পরিবেশ এবং আমাদের নিজের স্বাস্থ্য নিয়ে, চারিপাশের পরিবেশ নিয়ে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই নিয়ে
বিদ্যালয়ের স্কুলের গণ্ডির ভেতরে যেসব ছাত্রছাত্রীরা তাদের যে চিন্তা ভাবনা সেইটা বিষয়ে যে এই পরিচালনাটা, গোটা পরিচালনাটা, এটা আমার খুব ভালো লাগে। মানে তোমাদের এই সুযোগ দেওয়াটাকে তোমরা নিশ্চয়ই এটাকে ভালোভাবে নিচ্ছ। তা আমাদের অমিয় দেখো, হেমাঙ্গ তো এআই পর্যন্ত নিয়ে চলে এলো, তাই তো? এআই এর যুগ, কোনো সন্দেহ নেই। তো সেইখান থেকে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে আজকের এই যে স্টুডিওতে তোমরা এসেছো, তোমাদের সাক্ষাৎকার চলছে, কেমন লাগছে? নার্ভাস লাগছে না তো? না স্যার, নার্ভাস ভালো লাগছে? লাগছে না। হ্যাঁ স্যার, কেন? কারণ স্যার আমাদের যেখানে আনা হয়েছে এই স্টুডিওতে, আমরা গতদিনে যা করেছিলাম আর কি তাৎক্ষণিক বক্তৃতাটার মাঝে, তার উপর আমরা যারা উত্তীর্ণ হয়েছে আমাদেরকে আনা হয়েছে এখানে। তো সুতরাং আমি স্যার মনে করছি এটার মাধ্যমে যে আমরা যদিও এখন অনেক ছোট, আপনাদের কাছে আমরা কিছুই নই, হ্যাঁ, কিন্তু তাও অনেক কিছুই তোমরাই তো ভবিষ্যৎ, কিন্তু আমাদের থেকে অনেক ছোট। হ্যাঁ স্যার, আপনাদের থেকে অনেক ছোট, কিন্তু আমি মনে করছি স্যার এতে যে বিকাশটা, আমি আমাদের দিয়েই বলছি যেহেতু আমাদের এনেছেন, আমাদের যে এখন বিকাশের দশাটা চলছে, বা আমাদের এখন যে বেড়ে উঠবার দশা, যেমন স্যার এই আমরা 18 বছরের গণ্ডিতে পা দিতে চলেছি, যেটা সুকান্ত ভট্টাচার্য ওনার কবিতায় লিখেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। সেইখান থেকে দেখতে গেলে আমাদের মানে কবির ভাষায় যে আমাদের মধ্যে এখন যে সাহস, যে স্পর্ধাটা আছে, সেখান থেকে দেখতে গেলে আমি বলতে চাই যে এখান থেকে আমরা যে জানাতে পারছি এই স্টুডিওর মাধ্যমে, আমরা যে আমাদের সেদিনকে যাদের জানাতে পেরেছিলাম আমাদের বক্তব্য সমূহ, এবং তাই সেই গণ্ডির বাইরে স্টুডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এআই এর মাধ্যমে, আজকের যে সমস্ত যন্ত্রাংশগুলোর মাধ্যমে আমরা জনসমক্ষে জানাতে পারছি, সেইটা আমার স্যার খুবই ভালো লাগছে। দারুণ দারুণ। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, এত ভালো ওরা আলোচনা করলো, এবং অমিয় শেষে দুটো শব্দ ব্যবহার করেছো তুমি, স্পর্ধা আর সাহস। আপনারা নিশ্চয়ই চাইবেন যে আপনাদের পরিবারের এইসব ছেলেরা যাদের বিকাশের দশায় রয়েছে, ওর কথাতেই বলি, ডেভেলপমেন্টাল স্টেজে, তাদের স্পর্ধা এবং সাহস তো নিশ্চয়ই থাকবে, কিন্তু কোনো সময় সেই স্পর্ধা যেন আস্পর্ধা না হয়, এবং সেই সাহসটা যেন সবসময় সৎসাহস থাকে, সেটা যেন দুঃসাহস না হয়। প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখি যে শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া, এই যে দেখছো তোমরা, এ কিন্তু সারা বছর তোমাদের নিয়ে আমাদের নানা রকম পরিকল্পনা করি তা নয়, তার কিন্তু বাস্তবায়ন আমরা করি। অনেক কর্মসূচি আমরা রূপায়ণ করি, যেখানে তোমাদেরই মতো ছাত্রছাত্রীরা আছে, তাদের যে যা কিছু অ্যাবিলিটি আছে, এফিসিয়েন্সি আছে, সেগুলো তারা দক্ষতা দেখানোর সুযোগ পায়। আগামী দিনে এরকমই কোনো তাৎক্ষণিক বক্তৃতা তোমরা করেছো, এরপরে কোনোদিন ডিবেটে ডাকতে পারি, কোনোদিন কুইজ হতে পারে। আমরা বেতারবাণী থেকে এমনকি মক পার্লামেন্ট পর্যন্ত আমরা এখানে করেছি নিচেতে, যেখানে পার্লামেন্ট তৈরি করেছে, বিধানসভা করে ছাত্রছাত্রীরা তাদের নিপুণ কৌশল, তারা দক্ষতা দেখিয়ে গেছে। তো এরকম ধরনের নানাবিধ অনুষ্ঠানে যদি তোমাদেরকে আমরা ডাকি, আহ্বান করি, নিশ্চয়ই তোমরা সাড়া দেবে। অবশ্যই। কি বলছো? তাই তো? বেশ, তোমাদের প্রত্যেককে আমাদের বেতারবাণী মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা যেহেতু মাধ্যমিক টপকে এখন এমন একটা স্টেজে আছো যেখানে এটাও ঠিক যে সবসময় সাংস্কৃতিক চর্চা চাইলেও করতে পারবে না, কেননা সিলেবাসের চাপ, পড়াশোনার চাপ, এটা তো আছেই। সবথেকে বড় কথা, ভবিষ্যৎ তৈরি করার একটা মানসিক চাপ। তো তোমরা সফল হও, জীবন যুদ্ধ তো একটা, এই যুদ্ধে তোমরা জয়ী হবে, সফল হবে, এ কামনা তো আমরা করবই অভিভাবক হিসেবে, বড় হিসেবে। আগামী দিনে তোমাদের সঙ্গে এরকম কোনো পরিসরে আবার খোলামেলা সাক্ষাৎকার, আলাপ আলোচনা, তোমাদের কন্ট্রিবিউশন, তোমাদের স্কিল আমরা দেখার সুযোগ পাবো, এই আশা রেখে তোমাদের ভালোবাসা জানিয়ে প্রত্যেককে এই অনুষ্ঠান শেষ করছি। আপনাদের নমস্কার।